বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে শুরু হয় গণ আন্দোলন এবং গণ আন্দোলনের ফলে বাংলাদেশ সরকারের পতন ঘটে। তারপরে শুরু হয় সংখ্যালঘুর উপর আক্রমণ। এই আক্রমণের কারণ কী ছিল এবং সংখ্যালঘুরা শেখ হাসিনার সরকারের সময় কতটা সুরক্ষিত ছিল, এই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গত কয়েক মাস ধরে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার বিরোধিতা শুরু করেছিল শিক্ষার্থীরা। পরে এই আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়, যা সরকারের বিরুদ্ধে একটি পূর্ণ মাত্রায় বিদ্রোহে পরিণত হয়, যার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু সফলভাবে হাসিনার ক্ষমতাকে উবড়ে ফেলার পরও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ছড়িয়ে পড়েছে। ফলস্বরূপ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবনে ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বাড়ির অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। শেখ হাসিনা সহ তার পিতা, যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমানেরও চিত্রকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলির মধ্যে একটি হলো 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়। বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের ছবি প্রকাশ পেয়েছে। 27টিরও বেশি জেলায় হামলার কথা প্রকাশ পেয়েছে। সরকারের পতনের পর 3 দিনের বিশৃঙ্খলায় সংখ্যালঘু হিন্দুদের উপর 5টি হত্যাসহ 200টিরই বেশি হামলার ঘটনা ঘটেছে। দেশব্যাপী ভাঙচুরের মধ্যে সুরক্ষার দাবিতে বাংলাদেশের রাজধানী ও উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর শহর চট্টগ্রামে হাজার হাজার হিন্দু বিক্ষোভ সমাবেশ করেছে। শুধু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরেই এই সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে তা কিন্তু নয়। এর আগেও 1992 সালে ভারতের অযোধ্যায় হিন্দু জনতা বাবরি মসজিদ ভেঙে ফেলার পর বাংলাদেশের সংখ্যালঘুর উপর আক্রমণ করা হয়েছিল। 2021 সালে দেশের বৃহত্তম হিন্দু উৎসব দুর্গাপুজোর সময় হিংস্রতার ছবিও দেখা যায়। মাঝে মাঝেই বাংলাদেশের কট্টরপন্থীদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার রিপোর্ট রয়েছে। কিন্তু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশি হিন্দুরা সহজেই আক্রমণকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং আক্রমণকারীরা আক্রমণের সময় বলেছিল, তোমরা আওয়ামী লীগের বংশধর, তোমাদের কারণেই দেশের অবস্থা খারাপ হয়েছে, তোমাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা মূলত শেখ হাসিনার ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগের সমর্থক হিসাবেই দেখা যায়। আওয়ামী লীগ যতবারই ক্ষমতা থেকে চলে যায় ততবারই সংখ্যালঘুর উপর হামলা হয়। কিন্তু আওয়ামী লীগের নামে সংখ্যালঘুর উপর আক্রমণের আসল কারণ কী ছিল? কেনই বা সংখ্যালঘুরা আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকতে পছন্দ করতেন? আসুন জানি তার আরও বিস্তারিত তথ্য। হিন্দু এবং হিন্দু ধর্মীয় সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের পক্ষে। তারা বিশ্বাস করে যে এটি দেশের অন্য বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ে বেশি ধর্মনিরপেক্ষ। আওয়ামী লীগ সকল ধর্মের সম্মান রক্ষার দিকে নজর দেয়। আওয়ামী লীগ সরকারের মধ্যে কয়েকজন হিন্দু সংসদ সদস্য সহ গুরুত্বপূর্ণ পদের অধিকারীও ছিলেন। সাধারণভাবে হিন্দুরা আওয়ামী লীগের সমর্থনের ঘাঁটি হিসাবে চিহ্নিত করা হয়েছে। ফলস্বরূপ এই হিন্দুদেরকে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের সাথে জড়িত বলে দাবি করা হয়েছে এবং হিংস্র কট্টরপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদী শিক্ষার্থীর উপর হাসিনার কট্টর মনোভাব ও রাজাকার বলে অভিহিত করার পর আন্দোলনটি গণ আন্দোলনে রূপান্তরিত হয়। আন্দোলনটি বিস্তৃত হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং উগ্র জামায়াতে ইসলামীর মতন বিরোধী দলগুলিও স্বাভাবিকভাবে এই বিরোধিতায় যোগ দেয়, কারণ দীর্ঘদিন তারা শেখ হাসিনা সরকারের কঠোর শাসনকে সহ্য করে এসেছে। ফলে তাদের মধ্যে সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ ছিল এবং সেই সময় সংখ্যালঘুরা শেখ হাসিনার সঙ্গে থাকার জন্য তাদের উপরও একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলাম ও ইসলামপন্থীদের একটি অংশ এবং অন্যান্য অতি ডানপন্থী দলগুলি সুযোগটি কাজে লাগাতে চাইছে, তাতে কোনো সন্দেহ নেই। তাই শেখ হাসিনা সরকারের পতনের পর নিজেদেরকে পুনরায় জাহির করার একটি সুবর্ণ সুযোগ বলে তারা মনে করে এবং সংখ্যালঘুরা যেহেতু হাসিনার স্বৈরাচারী শাসনের সঙ্গে সবসময় ছিল, তাই তাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে তাদের সময় শেষ হয়ে গেছে এবং সময়ের পরিপ্রেক্ষিতে কট্টরপন্থীরা অনেক বেশি বলবান হয়ে উঠেছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক এবং ঢাকায় অবস্থিত একজন আইনজীবী গোবিন্দচন্দ্র পারমাণিক বলেছেন, সাধারণ হিন্দুরা কোনো হিংস্রতার সম্মুখীন হয়নি, তবে আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের কর্মরত হিন্দুদের উপর কিছু হামলা হয়েছে। কিন্তু এরই মধ্যে কিছু বিপরীত চিত্র ধরা পড়েছে। তরুণ মুসলিম দলগুলি ও মুসলমানরা সংখ্যালঘুদের উপর আক্রমণ ও তাদের সম্পদের ভাঙচুরের প্রতিরোধ করার জন্য হিন্দুদের মন্দির, গির্জা এবং বাসস্থানগুলিকেও রক্ষা করেছিল এবং তারা জানিয়েছে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ অবস্থানের জন্য পরিচিত। বেশিরভাগ মানুষ হিংস্রতা ও জুলুম দেখতে চায় না। তারা চায় না সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের কোনো প্রকার ক্ষতি হোক। ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী 15ই আগস্ট লালকেল্লা থেকে তার স্বাধীনতা দিবসের ভাষণে বাংলাদেশের মধ্যে হিংস্রতার পরিস্থিতিকে শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে 1.4 বিলিয়ন ভারতীয় প্রতিবেশী দেশে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে মিস্টার ইউনূস ভারতের সাথে সুসম্পর্কের আশঙ্কা প্রকাশ করেন এবং হামলাগুলোকে সাম্প্রদায়িকতার চেয়ে বেশি রাজনৈতিক বলে বর্ণনা করেন। তিনি আরও জানান, এমনকি যখন আমি হিন্দু সম্প্রদায়ের সদস্যের সাথে দেখা করেছিলাম, আমি তাদেরকে অনুরোধ করেছিলাম অনুগ্রহ করে নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেবেন না, বরং আপনার বলা উচিত আপনি এই দেশের নাগরিক, আপনার সমান অধিকার রয়েছে। যদি কেউ নাগরিক হিসেবে আপনার আইনি অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তার প্রতিকার আছে।
ভারতে বাংলাদেশের অনেক হিন্দু পরিবার রয়েছে। হিন্দুদের উপর হামলার খবর তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং অনেকে বিশ্বাস করে যে আওয়ামী লীগ চলে যাওয়ার সাথে সাথে উগ্র ইসলামপন্থীরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়েছে। ভারতে বিভিন্ন ধরনের গুজব এবং ভুল তথ্যসহ ভারতীয় মিডিয়ার অংশগুলির মধ্যে হিন্দুত্ব প্রচারে এই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। হিন্দুদের ওপর কথিত আক্রমণ সম্পর্কে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ার পোস্টগুলিও ভুল তথ্য বলে প্রমাণিত হয়েছে। একটি হিন্দুত্ব সমর্থকের সোশ্যাল মিডিয়ার পোস্টে দাবি করা হয় যে বাংলাদেশের একজন দলিত হিন্দু মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, যেটি পরে প্রমাণিত হয় যে ঘটনাটি 2021 সালের ভারতের বেঙ্গালুরুতে একজন বাংলাদেশি মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। এছাড়াও অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন যে বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়েছে, কিন্তু আসলে সেই বাড়িটি ছিল সাবেক ক্রিকেটার মাশরাফি মর্তুজার, যিনি হাসিনার দল আওয়ামী লীগের একজন এমপিও ছিলেন। আরও একটি সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে রাজ কলেজ কফি শপ অ্যান্ড রেস্টুরেন্টের জ্বলন্ত ছবিকে হিন্দু মন্দির রূপে, যা পরে ভুল প্রমাণিত হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সঙ্গে বেশিরভাগ অংশেই মুসলমান সম্প্রদায়ের উপরও আক্রমণ করা হয়েছিল, যারা সাধারণত আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল। তবে এটাও সত্যি যে কট্টরপন্থীরা আওয়ামী লীগের পতনের সুযোগটি ব্যবহার করে সংখ্যালঘুর উপর আক্রমণ করেছে। এ সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।